তো ওয়েলকাম টু দ্য চ্যানেলের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব কলকাতা পুলিশ কেপি কনস্টেবল 2024-25 প্রিলিমিনারি কাট অফ বিশ্লেষণ, 2022-এর অফিসিয়াল ডেটা এবং 2025-এর পরীক্ষার্থীর গতি প্রকৃতির ওপর নির্ভর করে কিন্তু সেফ জোন রিপোর্ট আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো এখানটা 7 লক্ষ পরীক্ষার্থীর মনে এখন একটাই প্রশ্ন, আমি কি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করব? আমি কি পিএমটি পিইটির জন্য দৌড় কি শুরু করব? ঠিক আছে, এই প্রশ্নই কিন্তু সবার মনে চলছে। তো দেখো আজকের আলোচনার মূল বিষয় কোনো ভিত্তিহীন অনুমান নয়, বিগত বছরের অফিসিয়াল ডেটার সাথে বর্তমান বছরের প্রতিযোগিতার তুলনা করে আপনার জন্য একটি সুনির্দিষ্ট সেফ জোন নির্ধারণ করা কিন্তু এই ভিডিওর উদ্দেশ্য। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের বিশ্লেষণের ভিত্তি, আমরা কিভাবে কাট অফ নির্ধারণ করেছি। দেখো 2022 সালের বেঞ্চমার্ক, বিগত বছরের শূন্যপদ প্রশ্নপত্রের মান, অফিসিয়াল কাট অফের পূর্ণাঙ্গ ডেটা। নেক্সট সেটা হচ্ছে 2025 সালের বর্তমান পরিস্থিতি, অতিরিক্ত শূন্যপদ, 72% উপস্থিতির হার এবং পরীক্ষার্থীদের বর্তমান প্রস্তুতির মান কিন্তু। ঠিক আছে, নেক্সট হচ্ছে অফিসিয়াল সিলেকশন মাল্টিপ্লায়ার, 15 থেকে 20 গুণ প্রার্থী ডাকার পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের অফিসিয়াল কিন্তু একটা নিয়ম। ঠিক আছে, তো দেখো এই তিনটি ফ্যাক্টরের গাণিতিক সমন্বয় তৈরি হয়েছে আজকের কাট অফ প্রেডিকশন কিন্তু। ঠিক আছে, তো রিক্রুটমেন্ট ফিজিক্স, কতজনকে পিএমটি পিইটির জন্য ডাকা হয়, তো দেখে নেব। দেখো টোটাল ভ্যাকান্সি 15 থেকে 20 গুণ অফিসিয়াল রুল কিন্তু। ঠিক আছে, প্রার্থীর সংখ্যা টোটাল কল পায় এতজন, 15 থেকে 20। 2022 সালের যদি আমরা দেখি এখানটা, সেটা হচ্ছে 2666 শূন্যপদ ছিল, সেখান থেকে 17 গুণ অর্থাৎ 45,322 জন প্রার্থীকে ডেকেছিল। ঠিক আছে, তো পুলিশ বোর্ডের নিয়ম অনুযায়ী শূন্যপদের 15 থেকে 20 গুণ প্রার্থীকে ফিজিক্যাল টেস্টের জন্য কিন্তু ডাকা হয়। 2022 সালে ডাকা হয়েছিল 17 গুণ প্রার্থীকে। তো তোমরা বুঝতে পারছো বিপুল সংখ্যা ডাক পেতে চলেছে কিন্তু। দেখো এবার 2022 সালের কাট অফ বেঞ্চমার্ক, প্রশ্নপত্র হয়েছিল মডারেট কঠিন। ঠিক আছে, মডারেট থেকে কঠিন। তো এখানে দেখো ইউআর ক্যাটাগরি রয়েছে, এখানটা মেল সেটা হচ্ছে 67 গেছিলো, এখানটা মহিলা ফিমেল সেখানটা 44.05। নেক্সট ওবিসি বি, মেল 64.25, ফিমেলে 39.25। ওবিসি এ যদি দেখি এখানে 56.76। নেক্সট ফিমেল 27.25। এবার এসসি যদি দেখি এখানে, এসসি কত গেছিলো, মেল 58 গেছিলো এখানে, আর ফিমেল গেছিলো 35। এসটি দেখো, এসটি 46 এবং ফিমেল 33। এটা কাট আপ গেছিলো কিন্তু 2022-এ। এটা দেখো এখানটা লক্ষণীয় একটা বিষয়, সেটা হচ্ছে মহিলাদের কাট আপ পুরুষদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কিন্তু কম যায় বরাবরই। 2022 সালে প্রশ্ন তুলনামূলকভাবে কঠিন হওয়া সত্ত্বেও কাট আপ বেশি ছিল, কারণ শূন্যপদ ছিল মাত্র 2666। ঠিক আছে, এখানটা শূন্যপদ কম ছিল, সেজন্য কিন্তু কাট আপ বেশি গেছে। তো নেক্সট দেখো 2025-এর বড় পরিবর্তন, শূন্যপদ বৃদ্ধি। যদি এখানে দেখো 2022 এবং 25-এর কম্পেয়ার করি, 2022 সালে মোট শূন্যপদ 2666, এখানে পুরুষ 1810টি, মহিলাদের জন্য 856টি এখানটা ভ্যাকান্সি ছিল। ঠিক আছে, এবার 2025-এ যদি দেখি, এখানে মোট শূন্যপদ 3954, যেখানে পুরুষদের জন্য 3624টা ভ্যাকান্সি রয়েছে এবং মহিলাদের জন্য 330। ঠিক আছে, দেখো অতিরিক্ত শূন্যপদ 1288 অতিরিক্ত শূন্যপদ, যা কাট অফ কমানোর কিন্তু মূল চাবিকাঠি এখানে। 2025 সালে পুরুষদের শূন্যপদ আগের তুলনায় কিন্তু দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। নেক্সট যদি দেখি এখানে 2025 সালে ক্যান্ডিডেট ফিল্ট্রেশন ফানেল, এখানটা দেখে নাও। দেখো 7 লক্ষ মোট আবেদনকারী, সেখান থেকে 5 লক্ষ মোট পরীক্ষার্থী, 72% উপস্থিতির হার, বাকি 28% পরীক্ষা কিন্তু বসেনি বা অন্য চাকরি পেয়েছেন তারা। ঠিক আছে, নেক্সট এখানে দেখো পিএমটি পিইটির জন্য সম্ভাব্য ডাক পেতে চলেছে 67,218 জন। দেখো 2025 সালে প্রায় 67,000-এর বেশি প্রার্থী মাঠে জন্য ডাক পাবেন, যা গতবারের তুলনায় 22,000 কিন্তু এখানটা বেশি। ঠিক আছে, দেখো কাট অফ নির্ধারণের ফ্যাক্টর, 2025 সালের ভারসাম্য, দ্য ব্যালেন্সিং অ্যাক্ট কি, শূন্যপদ বৃদ্ধি কত, 1288, পুরুষ প্রার্থীদের জন্য কিন্তু এখানটা বিশাল সুযোগ। নেক্সট সেটা হচ্ছে প্রশ্নের মান ও প্রস্তুতি,
এবারের প্রশ্ন ছিল কিন্তু এভারেজ, সহজ থেকে মাঝারি। তাছাড়া অনলাইনে ভালো কোচিংয়ের কারণে স্টুডেন্টদের প্রস্তুতির মান কিন্তু আগের চেয়ে বেড়েছে। ঠিক আছে, সকলে প্রস্তুতি কিন্তু যত বছর যাচ্ছে তত তারা কিন্তু পরীক্ষার্থী ভালো প্রস্তুতি নিচ্ছে কিন্তু। নেক্সট সেটা হচ্ছে অতিরিক্ত শূন্যপদের সুবিধা, সহজ প্রশ্নের কারণে তৈরি হওয়া কম্পিটিশন, এই দুইয়ের কাটাকাটিতে এবারের কাট অফ কিন্তু 2022 সালের তুলনায় বেশ কিছুটা কমতে চলেছে। ঠিক আছে, নেক্সট এবার 2025 সালে সম্ভাব্য সেফ জোন ম্যাট্রিক্স। ঠিক আছে, পুরুষদের কত যেতে পারে মেল যে কাট অফ আমরা দেখব। দেখো এখানে রয়েছে ইউআর জেনারেল কাট অফ থাকতে চলেছে 50 থেকে 53, এখানে যাদের রয়েছে সেটা হচ্ছে সেফ জোন। নেক্সট ওবিসি বি 46 থেকে 49 যাদের রয়েছে তারা সেফ জোনে রয়েছে এখানে। ওবিসি এ যদি দেখি 43 থেকে 46 মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে সেফ জোনে রয়েছে। এসসি যদি দেখি এসসিদের 40 থেকে 44 সেফ জোন হতে চলেছে। এসটি 39 থেকে 43 যদি থাকে তাহলে সেফ জোনে রয়েছে তারা। ইডাব্লিউএস যদি দেখি এখানটা 38 থেকে 43 যদি থাকে তারা কিন্তু সেফ জোনে থাকবে। এটি একটি ডেটা চালিত এক্সপেক্টেড কাট অফ, অফিসিয়াল রেজাল্টের রেঞ্জের আশেপাশে কিন্তু থাকতে পারে। তো নেক্সট এবার দেখো 2025 সালে সম্ভাব্য সেফ জোন ম্যাট্রিক্স মহিলা। ঠিক আছে, ফিমেলদের মেয়েদের শূন্যপদ কম হলেও সার্বিক কাট অফ পুরুষদের তুলনায় নিচেই থাকবে কিন্তু। ঠিক আছে, তো প্রথমে দেখে নেব জেনারেল ইউআর 43 থেকে 46 থাকতে চলেছে সেফ জোন। ওবিসি বি 42 থেকে 45, ঠিক আছে, এখানে যদি থাকে তাহলে সেফ জোনে থাকবে। ওবিসি এ যদি দেখি 39 থেকে 43 যাদের রয়েছে তারা কিন্তু সেফ জোনে থাকবে। এবার যদি দেখি এসসি দেখবো আমরা 38 থেকে 43 যাদের রয়েছে তারা কিন্তু সেফ জোনে থাকবে। এসটি 34 থেকে 36, ঠিক আছে, সেফ স্কোর এটা। ইডাব্লিউএস যদি দেখি 32 থেকে 37 যাদের রয়েছে তারা কিন্তু সেফ জোনে রয়েছে। ঠিক আছে, এই নম্বরের রেঞ্জে থাকলে আপনারা কিন্তু নিজেদের পিএমটি পিইটির জন্য সম্পূর্ণ নিরাপদ ভাবতে পারেন কিন্তু। ঠিক আছে, দেখো রেজাল্টের জন্য অপেক্ষা করবেন না, সময় মাত্র 7 দিন। কি দেখো রেজাল্ট যদি আউট হয় মাত্র 7 দিনের ব্যবধানে কিন্তু পিএমটি বা পিইটি শুরু হয়ে যেতে পারে। তো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী রেজাল্ট প্রকাশিত হওয়ার মাত্র 7 দিন পর থেকেই কিন্তু মাঠের পরীক্ষা, রান বা শারীরিক মাপজোক শুরু হয়ে যায় কিন্তু। তো আপনি যদি আমাদের দেখানো সেফ জোন এর মধ্যে থাকেন তবে আজ এবং এখন থেকে কিন্তু রান প্র্যাকটিস শুরু করে দিন, 1 সেকেন্ডও নষ্ট না করে। এবার দেখো নেক্সট আমরা দেখে নেব কলকাতা পুলিশ ক্যারিয়ার গাইড, এটি সম্পূর্ণ 360 ডিগ্রি ব্লুপ্রিন্ট, বেতন, দায়িত্ব, বাস্তব চিত্র। ঠিক আছে, দেখো কেরিয়ারের 4টি মূল স্তম্ভ কি কি: আর্থিক সুরক্ষা, বেসিক পে, ভাতার সম্পূর্ণ হিসেব, কাজের ধরন, ডিউটি, পদোন্নতি ও ভবিষ্যৎ, জীবনযাত্রা ও অবসর, পেনশনের সুবিধা ও ভালো খারাপ। ঠিক আছে, তো এক এক করে সব আমরা দেখে নেব। দেখো যদি প্রথমে দেখি প্রাথমিক বেতন কাঠামো, পে লেভেলস। দেখো কনস্টেবল 6 পে লেভেল, বেসিক পে কত 22,700, মোট বেতন ইন হ্যান্ড 28,000 থেকে 32,000-এর মধ্যে। এবার নেক্সট সাব ইন্সপেক্টর এসআই, বেসিক পে এখানে কত 32,100, মোট বেতন ইন হ্যান্ড 40,000 থেকে 50,000 কিন্তু। ঠিক আছে, তো সময়ের সাথে ডিএ বাড়লে কিন্তু বেতনও এখানটা বাড়বে। এবার দেখো বেতন কিভাবে বাড়ে। দেখো বেসিক পে এখানটা মূল ভিত্তি। তো বেসিক পে কিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে রিক্স অ্যালাউন্সেস, ট্রাভেল অ্যালাউন্স, ইউনিফর্ম অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, এইচআরএ, ডিএ। তো এগুলো টোটাল যোগ হয়ে কিন্তু বেসিক পে আসে। তো এই ভাতাগুলো আসল বেতনকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, দেখো এবার কাজের ধরন, কার কি দায়িত্ব। কনস্টেবল দায়িত্ব কি আইন শৃঙ্খলা বজায় রাখা, রাস্তায় পেট্রোল ডিউটি করা, ভিড় নিয়ন্ত্রণ করা, মেলা উৎসব মিছিল, ট্রাফিক সামলানো, এসব দায়িত্বে থাকে। সাব ইন্সপেক্টর যদি দেখি এখানটা তদন্ত ও পরিচালনা। ঠিক আছে, তো অপরাধ তদন্ত করা, এফআইআর নেওয়া, কেস হ্যান্ডেল করা, আর নিচের স্টাফদের কাজ দেখভাল করা। তো এইগুলো হলো কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের দায়িত্ব কিন্তু। তো এবার দেখো ডিউটি সিস্টেম, বাস্তব চিত্র। সাধারণ ডিউটি, সাধারণ 8 থেকে 12 ঘন্টা কিন্তু কাজ। অনিশ্চয়তা কি, নির্দিষ্ট কোনো ফিক্সড টাইমিং থাকে না এখানে। রাতের ডিউটি, রুটিন অনুযায়ী নাইট শিফট করতে হয়। জরুরি অবস্থা, উৎসব বা এমার্জেন্সির সময় এক্সট্রা কাজ বাধ্যতামূলক এখানে। ঠিক আছে, কাজটা একটু চাপের কিন্তু এটি একটা সুরক্ষিত স্থায়ী সরকারি চাকরি, এটা মাথায় রাখতে হবে কিন্তু। দেখো প্রমোশন পাথ কনস্টেবল থেকে শুরু। দেখো প্রমোশন কিভাবে হয়,
দেখো প্রথমে এন্ট্রি সেটা হচ্ছে কনস্টেবল, লেন্স নায়ক এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, নেক্সট রয়েছে এসআই সাব ইন্সপেক্টর এবং তারপর রয়েছে ইন্সপেক্টর পদ। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে হবে। দেখো আরও প্রমোশন কী হয় সেটা হচ্ছে এসআই, ইন্সপেক্টর, এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, নেক্সট ডিসিপি ডেপুটি কমিশনার। কীভাবে প্রমোশন হয় এগুলো? অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স, ডিপার্টমেন্টাল এক্সাম, কাজের পারফরমেন্স। ঠিক আছে, এগুলোর উপরে কিন্তু ভিত্তি করে এই প্রমোশনগুলো হয়। স্থায়ী সরকারি চাকরিতে ধীরে ধীরে পদোন্নতি এবং বড় অফিসার হওয়ার সুযোগ কিন্তু রয়েছে। নেক্সট দীর্ঘমেয়াদী সুরক্ষা ও অন্যান্য সুবিধা। দেখো এখানে কী সেটা হচ্ছে সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসার সুবিধা, ছুটি, ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ এবং বেতনসহ ছুটি। নেক্সট কিছু ক্ষেত্রে সরকারি কোয়ার্টার, ঠিক আছে, থাকবে। পরিবারের জন্য বিশেষ সুরক্ষা ও সুবিধা থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অবসরের পর সুরক্ষিত কিন্তু পেনশন, এটা কিন্তু থাকছে। দেখো ইউনিফর্মের মূল্য, ভালো ও খারাপ দিকের ভারসাম্য। ভালো দিক, চাকরির শতভাগ নিরাপত্তা, সমাজে উচ্চ সম্মান ও প্রতিপত্তি, নিয়মিত ও নিশ্চিত বেতন। এবার ইউনিফর্মের দাম ও খারাপ দিক কি এদিকে দেখব। কাজের এখানটা কিন্তু চাপ রয়েছে, রাতে ডিউটি, অনিশ্চিত শিফট, পার্সোনাল লাইফ একটা ব্যালেন্স কম থাকবে এখানে, তো এগুলো আমরা দেখতে পাবো। এই চাকরি শুধু একটা পেশা নয়, এটি একটি জীবনযাত্রা, লাইফ স্ট্রেট অফ। ঠিক আছে, তো শেষ কথা, কাদের জন্য এই চাকরি? দেখো কলকাতা পুলিশ এমন একটা কেরিয়ার যেখানে বেতন মাঝারি কিন্তু জীবনের নিরাপত্তা ও সম্মান কিন্তু সর্বোচ্চ। যারা কঠিন ডিসিপ্লিন মেনে চলতে প্রস্তুত, যারা সমাজের রেসপেক্ট অর্জন করতে চান, যারা একটি লং টার্ম সিকিওর ক্যারিয়ার খুঁজছেন, ঠিক আছে, তাদের জন্য কিন্তু কলকাতা পুলিশ কেরিয়ার অপশন রয়েছে। সঠিক মানসিকতা থাকলে এটি শুধু চাকরি নয়, দেশের সেবা করার সেরা সুযোগ কিন্তু। তো এইগুলো তোমায় মনে রাখতে হবে এবং মোটিভেশন নিয়ে নেমে পড়তে হবে কিন্তু। তো নেক্সট যে ধাপ রয়েছে তার জন্য তোমরা প্রচণ্ড খাটো। ঠিক আছে, আশা করি তাড়াতাড়ি আমরা রেজাল্ট দেখতে পাবো আগামী দিনে। যদি এই কাট আপের মধ্যে তোমার স্কোর থেকে থাকে তাহলে এখন থেকে মাঠ শুরু করো, প্রস্তুতি শুরু করে দাও, জানাবো। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত আপডেট ক্লাস পাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।